जब इस तरफ बैठे हुए गांधी की विचारधारा वाले लोग आजादी की लड़ाई लड़ रहे थे और उस तरफ वाली विचारधारा वाले लोग भय में रहकर अंग्रेजों के साथ साठ-गांठ कर रहे थे। ये देश कायरों के हाथों में ज्यादा देर तक कभी नहीं रहा है। ये देश उठेगा, ये देश लड़ेगा, सत्य मांगेगा, सत्यमेव। প্রিয়াঙ্কা যখন নির্বাচিত হয়ে সংসদে ঢুকলো তখন আরেকটা বিপাকে পড়ল বিজেপি, যে কারণ প্রিয়াঙ্কা এক মহিলা এবং তার সঙ্গে অনেকে ইন্দিরা গান্ধীর মিল খুঁজে পাচ্ছে, ইন্দিরা গান্ধীকে দেখতে পাচ্ছে, অনেকে মনে করছে তার কথায় বার্তায় আচরণে কোনো না কোনো ভাবে তাকে মিল পাচ্ছে এবং তার যে কথার মধ্যে বলিষ্ঠতা আছে, আবার একই সঙ্গে আমি যেটা বলছিলাম একটা সৌজন্যবোধ আছে। শেখ হাসিনা আমাদের দেশে আছেন, এখনো আছেন, ঠিক আছে, কিন্তু বাংলাদেশকে কোনো জবাব দিতে পেরেছে কি? বাংলাদেশ সমানে বলে যাচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুন, ছেড়ে দিন, একটা জবাবও ভারত সরকার দিতে পারছে। রাহুল সবাইকে বলছেন ডরমাত, তার নিজের লোকদের এবং ভারতবাসীকে বলছেন। এখানে প্রিয়াঙ্কা ঠিক আক্রমণটা উল্টে দিয়ে বললেন যে উল্টে দিয়ে বললেন যে ওরা কাপুরুষ, অর্থাৎ কাপুরুষকে থেকে আমাদের ভয় পেতে হবে কেন? শাসকরা কাপুরুষ। হ্যাঁ, নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতীয় রাজনীতিতে বর্তমানে বিরোধীদের যে জায়গা সেটা যথেষ্ট সংকুচিত হয়ে পড়েছে এবং আমরা জানি গণতন্ত্রে সরকার পক্ষের যেমন ভূমিকা রয়েছে তেমন বিরোধীদেরও ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু আমাদের যে মূলধারার মিডিয়া, সেই মিডিয়াগুলো এখন বিরোধীদের অস্তিত্ব কার্যত প্রায় অস্বীকার করে ফেলেছে এবং বিরোধীদের কোন রকম কর্মকাণ্ড, কোন রকম সংসদে তাদের বক্তৃতা, তাদের ভাষণ, কোনোটাই কিন্তু মূলধারার মিডিয়াতে একেবারেই আলোচিত হয় না। আমরা এর মধ্যে দেখলাম এই ছোট্ট জায়গার মধ্যে, এই প্রতিকূল পরিবেশের মধ্যেই নতুন একজন রাজনৈতিক নেত্রী সংসদে প্রবেশ করলেন। আপনারা ঠিকই ধরেছেন, আমি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার কথা বলছি, যিনি সম্প্রতি লোকসভায় তার প্রথম ভাষণটি দিয়েই হইচই ফেলে দিয়েছেন। হইচই ফেলে দিয়েছেন সেটা শুধু মুখে বলছি তা নয়, তথ্য পরিসংখ্যানও বলছে তিনি প্রথম লোকসভাতে যে ভাষণটি দিয়েছেন সেটি দর্শকদের বিচারে, মানে সংসদ টিভির যে ভিউজ, সেই ভিউজের প্রথমে একদম উপরে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী এবং তৃতীয় স্থানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা। इनकी गंभीरता का प्रमाण ये है कि जब चुनाव में पूरे विपक्ष ने जोरदार आवाज उठाई कि ये जाति जनगणना होनी चाहिए, तो इनका जवाब देखिए। इनका जवाब भैंस चुरा लेंगे, मंगलसूत्र चुरा लेंगे, इनका ये जवाब था। তাই সাধারণ স্বাভাবিকভাবেই এটি যে যথেষ্ট জনমানুষের প্রভাব ফেলেছে এবং মানুষ তার কথা শুনতে চেয়েছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে আমরা এই বিষয়টিকে নিয়ে একটি খোলা আড্ডার বিশেষ অনুষ্ঠান করতে চলেছি, যেখানে আমরা এই ভাষণে আমরা কি পেলাম, কেন এত মানুষ এই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার বক্তৃতা শুনলেন এবং তার কাছ থেকে আগামী দিনে মানুষের প্রত্যাশা কি, এই সমস্ত বিষয়টি নিয়ে একটি আলোচনা এবং বিশ্লেষণ করব। এই বিষয়ের জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। আমাদের মনে আছে বেশ কিছুদিন আগে আপনি যখন প্রিয়াঙ্কা গান্ধী যখন ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তখন আপনি একটা মূল্যায়ন করেছিলেন আমাদের এই চ্যানেলে যে তিনি লোকসভায় এলে কি কি হতে পারে, বিজেপির কি কি অস্বস্তি হতে পারে। হ্যাঁ, তো এখন তো তিনি ফাইনালি এলেন এবং লোকসভায় তিনি প্রথম ভাষণেই অনেকে বলছে তার মধ্যে ইন্দিরার ছায়া দেখা গেছে এবং বাজিমাত করেছে। আপনার মূল্যায়ন এবং বিশ্লেষণ কি? দেখো সুব্রত, প্রথম দিনের যে ভাষণ সে আমি শুনেছি, সেই ভাষণে
দুটো জিনিস খুব লক্ষণীয় ছিল। একটা জিনিস ছিল যে সেই অ্যাগ্রেশন যেটা রাহুল গান্ধীর মধ্যে দেখেছি, সেই অ্যাগ্রেশন কিন্তু প্রিয়াঙ্কার মধ্যে আমরা দেখিনি। এটা আমি আগেও বলেছিলাম গতবারেও, যে যে অ্যাগ্রেশনটা রাহুলের মধ্যে আছে সেটা কিন্তু প্রিয়াঙ্কার মধ্যে আশা করা উচিত হবে না, যতই বলা হোক ইন্দিরা গান্ধীর সঙ্গে সমতুল্য অনেক কিছু। তবে আশ্চর্যজনক ভাবে অবশ্য উল্লেখযোগ্য ভাবে এটা মাখনলাল ফতেদারের কাছে ইন্দিরা গান্ধী বলেছিলেন নেক্সট এরা উইল বি হাস, মানে নেক্সট এরা ইন্দিরা গান্ধী বলেছিলেন এই পরের যুগে প্রিয়াঙ্কাই হবে নেত্রী, এটা বলেছিলেন। কিন্তু তিনি কেন বলেছিলেন, তার পেছনে কোনো ইমোশনাল কিছু কাজ করেছিল কিনা সেটাও আমি যেতে চাইছি না। আমরা একটা জিনিস দেখেছি সংসদে প্রথম দিনের ভাষণে তিনি যেটা ফিরিয়ে এনেছেন কেন? রাজনীতিক হিসেবে ফিরিয়ে এনেছেন। তিনি একজন একাডেমিশিয়ান নন, একজন রাজনীতিক। নেহেরু পরিবারের বলি আমরা, আমি কিন্তু এই সবসময় নেহেরু পরিবারের বলবো না। কেন বলবো না? সিন্ধিয়াদের যারা আছেন তাদের কি সিন্ধিয়া পরিবারের বলি? সবাইকে বলি না, কাউকে বলি না। অখিলেশকে বলি মুলায়ম সিং এর পরিবারের। কাজেই প্রিয়াঙ্কা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল বলবো যেটা প্রিয়াঙ্কা নিয়ে এলো, ঠিক আমি আগে যেটা বলেছিলাম এখন সেটা বলছি, যে প্রথম ভাষণে দেখেছিলাম শিষ্টাচার কাকে বলে, সৌজন্য বোধ কাকে বলে। এই সৌজন্য বোধটা প্রিয়াঙ্কার কথায়, বার্তায়, আচরণে, ভাবে, ভঙ্গিতে এবং ভাষায় অত্যন্ত ভালোভাবে দেখা গিয়েছে। দ্বিতীয়ত, তিনি প্রথম দিনের একটা দারুণ কটাক্ষ করেছিলেন, কিন্তু সেই কটাক্ষটাও এত মোলায়েম ছিল যে তার কোনো উত্তর দেওয়া মুশকিল। তিনি বলেছিলেন, আগের দিনে একটা গল্প শুনিয়েছিলেন, তোমাদের মনে আছে নিশ্চয়, যে আগেকার দিনে রাজারা কি করতেন, রাত্রিরে বেরোতেন পোশাক বদলে, কারণ জনগণ কি করছেন, কেমন আছেন, কিভাবে দিন কাটাচ্ছেন তা জানার জন্য। এখনকার রাজাও প্রচুর পোশাক বদলান, কিন্তু দেশের লোকের জন্য কিছু করেন না, বা দেশের লোক কেমন আছে তা জানতে যান না। এর চেয়ে কটাক্ষ। এটাও বলেছেন তিনি জানার, দেশের লোকের কাছে যাওয়ার তার সাহসই নেই। एक कहानी होती थी अध्यक्ष महोदय, शायद बचपन में आपने भी सुनी होगी। राजा भेष बदलकर बाजार में आलोचना सुनने जाता था। ये सुनने जाता था कि प्रजा मेरे बारे में क्या कह रही है, मैं सही रास्ते पे चल रहा हूं कि नहीं। लेकिन आज का राजा, भेष तो बदलते हैं आज के राजा, शौक तो है उनको भेष बदलने का, लेकिन ना जनता के बीच जाने की हिम्मत है और ना आलोचना सुनने की। সাহস নেই, কারণ মণিপুরের তো একবার জ্বলন্ত উদাহরণ আছে। তো এই যে কথাটা বলাটা, এই এতখানি কটাক্ষ তিনি করলেন, এমন ভাবে করলেন যে যার উত্তর দেওয়ার সাহসও কিন্তু হবে কিনা সন্দেহ মোদী সরকারের। কিন্তু মোদী সরকারের যে ভয়টা ধরলো, তারপরে বিশেষ করে নরেন্দ্র মোদীর ভয়টা ধরলো, এটা আমি বলেছিলাম আগেও বলেছিলেন। এই যে গান্ধী পরিবারের দুই ভাই বোন এসে সংসদে চলে এলো, এবং দুই ভাই বোনের মধ্যে একটা জিনিসের তো অভাব নেই, বাচন ভঙ্গি, কথা বলার ভঙ্গি, অরেশন, হিন্দি ইংরেজি বোথ, তাতে তো কোনো অভাব নেই। আর শিক্ষা, তাতেও কিন্তু অভাব নেই। ইতিহাস বোধ, তাতেও কোনো অভাব নেই। নরেন্দ্র মোদীকে এখন লড়াই করতে হচ্ছে দুজনের বিরুদ্ধে, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে অনেকে আছেন। তার কারণ কি? কারণ এটা হচ্ছে মূলত বিচারধারার লড়াই, লড়াইটা হচ্ছে মূল্যবোধের লড়াই। जब इस तरफ बैठे हुए गांधी की विचारधारा वाले लोग आजादी की लड़ाई लड़ रहे थे, और उस तरफ वाली विचारधारा वाले लोग भय में रहकर अंग्रेजों के साथ साठगांठ कर रहे थे। দেখো, এখন সারা পৃথিবীতেই একটা অংশে আমরা দেখতে পাচ্ছি, একদিকে নিও লিবারালিজম, তার নামে একটা নিও ফাসিজম তৈরি হচ্ছে। এবারে আমি আজকের কথাটা আসছি ওই জন্য, এই কথাটা মুখবন্ধ বললাম এই জন্যে, এই যে জিনিসটা নিয়ে আজকে সংসদে চূড়ান্ত ভাবে একটা ঘটনা ঘটে গেল। যে ঘটনাটা কি? 1971-এর যুদ্ধ, যে যুদ্ধে ভারত নিজেকে প্রতিষ্ঠা করেছিল একটা বৃহৎ শক্তি হিসেবে,
এই বৃহৎ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তো নরেন্দ্র মোদী সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রাণপাত করে যাচ্ছেন লোকের কাছে বিশ্বগুরু হবার জন্য। কিন্তু একটি ঘটনাতে ইন্দিরা গান্ধী প্রমাণ করেছিলেন যে তিনি কাউকে রেয়াত করেন না। মনে আছে তোমাদের নিক্সন কি বলেছেন? একবারে যা খুশি তাই বলেছিলেন ইন্দিরা গান্ধীকে। সাহায্য তো করেনি, যাকে বলা হয় ইংরেজিতে গালিগালাজ দিয়েছিলেন, উইচ বলেছিলেন, আরো আরো অনেক কিছু বলেছেন। ইন্দিরা গান্ধী সে সমস্ত কর্ণপাত করেননি। তিনি এসে যেটা করার করেছিলেন, কারণ তার মনে হয়েছিল যে পাশে প্রতিবেশী যে দেশে যদি এইরকম সমস্যা বাড়তে থাকে তাহলে আমাদের দেশের পক্ষে ভীষণ রকমের একটা আরো আমরা বিপদে পড়বো, বিপাকে পড়বো। একদিকে রেফিউজি ইনফ্লাক্স তৈরি হবে, অন্যদিকে হিন্দুরা মারা যাবে, অনেক মুসলমানও মারা যাবে। সমস্ত দিকে ভারতের পক্ষে সেই আবেগটা যদি ভারতবর্ষে চলে আসে, এই দেশেও একটা কমিউনাল ফ্লেয়ার তৈরি হবে। এইটা এক নম্বর। দ্বিতীয় কথা, এইটা তো এক নম্বর, যার জন্য তিনি বললেন যে তিনি সমর্থন করবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধকে। এই তো বললেন, করে সেনা পাঠানো হলো এবং আমরা জানি ওই 11 দিনের মাথাতেই কি কি হলো। সেখানে পাকিস্তান আত্মসমর্পণ করলো। আর সেই বিখ্যাত ছবি, অসাধারণ ছবি, নিয়াজি যেখানে আত্মসমর্পণ করছে, আমরা ঘটনাচক্রে সেই দিনটাতেই আজকে 16ই ডিসেম্বরে এবং অরোরা, জেনারেল অরোরা সই করছেন এবং মানেক শাহ, ফিল্ড মার্শাল মানেক শাহ। এই তো আমাদের সাংঘাতিক একবারে ভারতবর্ষের একটা সূচিত হলো গৌরব গাথা যাকে বলা হয়। কেন গৌরব? এবং সারা বিশ্ব যেখানে বিরুদ্ধে শুধু যুদ্ধ জয়ের জন্য কিন্তু নয়, মনে রাখবে, যেটা পরে এই যে দক্ষিণপন্থী দলেরা অনেক সময় সমালোচনা করে, মানে কি বলবো আর, বুদ্ধিহীনের মতো, যে পাকিস্তানি সেনাদের ধরে রাখা হয়েছিল তাদের কেন ছেড়ে দেওয়া, এক নম্বর। এবং কেন লাহোর দখল করা হলো না, কেন আরো দূরে চলে যাওয়া হলো না, কেন পাকিস্তান দখল করে নেওয়া হলো না? তারা ভবিষ্যৎ দেখতে পায় না। তারা ভবিষ্যৎ দেখলে জানতে পারতো যদি সত্যিই সেটা করতো ভারত, তাহলে তা ভারতের একটা সাংঘাতিক অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসতো, বিশালভাবে অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসতো ভারতের ক্ষেত্রে। ভারত সামলাতে পারতো না, ওই কোথা থেকে সামলাতে? সেই দেশে ক্রমাগত এটা চলতে থাকতো অশান্তি, ভারতবর্ষে তার আঁচ পড়তো, কোষাগার শূন্য হয়ে যেত, ভারতবর্ষ অত্যন্ত বিপদে পড়তো। আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করতে গিয়ে কি অবস্থা হয়েছিল শুধু এই কারণে, এবং কিভাবে তাকে খেসারত দিতে হয়েছে। ভারত সেটা করতে চায়নি, এক নম্বর। পাকিস্তানি সেনাদের ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও ইন্দিরা গান্ধী বলে দিয়েছিলেন কেন ছেড়েছিলেন। এই কারণেই ছেড়েছিলেন যে অত লোককে খাওয়াবেন কেন, খাইয়ে কি লাভ হবে, বন্দি করে তো রাখবেন, তাকে তো তাদের বন্দির মর্যাদা দিতে হবে। তারপরে দেন হোয়াট, এই যে দেন হোয়াট এটা চিন্তা করছেন না এরা। কি বললো, সেই অসাধারণ ছবিটাকে সরিয়ে নিয়ে সেখানে কি ছবি টাঙানো হয়েছে? একটা মহাভারতের একটা মিথিক্যাল ছবি। একটা মিথিক্যাল মানে হচ্ছে এই যাকে বলা হয় পৌরাণিক ছবি। কারণ পুরাণে বিশ্বাস করি তো আমরা এখন, মানে যারা হিন্দুত্ববাদী তারা সব পুরাণে বিশ্বাস করে। পুরাণ হচ্ছে মূল কথা, পুরাণটাকে ইতিহাস মনে করে তারা। পুরাণ শুধু ইতিহাস নয়, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক সবই মনে করে, ঠিক পুরাণটাকে সব মনে করে। কাজেই পৌরাণিক একটা ছবিকে একটা, এবং যাকে দিয়ে আঁকিয়েছে তিনি তো नंदलाल बसु नन। हम विजय दिवस के विषय पे आप बात नहीं कर सकते, उस पर सरकार बात करेगी। तब तक सरकार को याद नहीं था सर। फिर शायद उन्होंने निशिकांत दुबे जी को मौका दिया तो उन्होंने कुछ कहा। उसके बाद मैंने बोला 2 मिनट के लिए, और मैं सिर्फ 2 मुद्दे उठा रही थी। एक तो सबसे पहले तो मैं विजय दिवस की याद में जितने भी शहीद सैनिक थे, जितने भी लोग थे जिन्होंने लड़ाई लड़ी, उनको नमन करना चाहती थी, जनता को नमन करना चाहती थी, तो जो दृढ़ होकर सेना के साथ खड़ी रही, नेतृत्व के साथ खड़ी रही, और इंदिरा जी को भी याद करना चाहती थी, वजह से जिनकी दृढ़ निर्णय लेने की क्षमता, उनके नेतृत्व में ये लड़ाई हम लड़े और जीते। তিনি রামকিঙ্কর বেইজন নন, তিনি কেউ একজন হবেন। তো সেই ছবি তাকানো হয়েছে, সেই ছবি বিশ্বের লোকে এসে দেখবে।
এর চেয়ে দুর্ভাগ্য কিছু হতে পারে দেশে? এর চেয়ে চরম দুর্ভাগ্য, মানে কি বলবো, দিস ইজ অ্যান অ্যাফ্রন্ট টু দি আর্মি, this is an affront to our sovereignty, this is an affront to our courage, this is an affront to the Sikhs. ঠিক, সবার বিরুদ্ধে এটা কার বিরুদ্ধে নয়, এটা ভারতের সার্বভৌমত্ব, ভারতের সেনা, ভারতের সাহস, শিখদের সাহস, সব মিলিয়ে সমস্ত জাতির সাহস সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এইটি বলতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, এই কথাটি বলতে চেয়েছিলেন যে কেন সেটা সরানো হলো, এই তো বলতে চেয়েছেন। এবং তুমি লক্ষ্য করবে পার্লামেন্টে যা হলো, উনি বলতে শুরু করার সঙ্গে সঙ্গেই প্রায় তাকে আটকে দেওয়া হলো। তুমুল হই হট্টগোল শুরু হতে আবার তাকে বলতে দেওয়া হলো, আবার দুটো কথা বলবার পরেই আটকে দেওয়া হলো। এই কথাকে আজকে যেখানে বিজয় দিবস হিসেবে প্রতিবার ভারতে পালিত হয় এই দিনটা, সেই বিজয় দিবসের ইতিহাসটাকে এরা মুছে ফেলতে চাইছে মোদী সরকার, বিজেপি সরকার, এই চরম দক্ষিণপন্থী সরকার, দক্ষিণপন্থী থেকে চরম দক্ষিণপন্থীর দিকে যাচ্ছে, তারা দক্ষিণ পন্থা থেকে মুছে ফেলতে চাইছে। এই যে মুছে ফেলতে চাইছে, এবারে আমি বলি মুছে ফেলতে চাইছে কেন? তখনই আমি মুছে ফেলতে চাই ইতিহাসকে যখন আমার ভয় লাগে, ইতিহাসকে দেখলে আমার ভয় লাগে, তখন আমার মনে হয় ওটা আমি দেখছি না, চোখ ঠাড়া দিয়ে লাগছি না, আমি ওটা দেখতে চাই না, আমি ওটা দেখলে আমার ভয় লাগে, হৃদকম্প হয়, বেটার হচ্ছে আমি ওটা না দেখা। এইটা তৈরি হয়েছে, এইটা অদ্ভুত ভাবে তৈরি হচ্ছে, কিন্তু এভাবে কি মানে গৌতম একটু আমার প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে কেন দেখতে চাই না, মানে দেখতে চাই না কেন, এই মানসিকতাটা, এই সাইকোলজিটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, মানে দেখলে কি প্রমাণিত হয়ে যাবে? তুমি যে মনস্তত্ত্বের কথাটা বলছো, সেই যে সাইকোলজিটা, সেই সাইকোলজিতে যেতে গেলে বিচারধারার প্রশ্ন আসে। আমি বলছি সেটা কেন। এটা হচ্ছে নেহেরুর যে লেগেসি, নেহেরুর লেগেসি, আই এম নট টকিং অফ ইন্দিরা গান্ধী, নেহেরুর লেগেসি, উত্তরাধিকারকে, ভারতে যে নেহেরু উত্তরাধিকার, সেটাকে মুছে ফেলতে চাইছে এরা। মুছে ফেলতে চাইছে কেন? তুমি আরো লক্ষ্য করে দেখো কেন। নেহেরুর জীবনে কি কি ছিল, নেহেরু যা যা তিনি করতে চেয়েছেন তার মধ্যে একটা চেয়েছিলেন, পাকিস্তান পন্থীদের বোঝাতে চেয়েছিলেন তোমরা যে পথে হাঁটছো আমরা সে পথে হাঁটবো না। কিন্তু দেখো তখন কমিউনাল ফ্লেয়ার সাংঘাতিক, মনে করো না আজকে চেয়ে অনেক বেশি সদ্য দাঙ্গা হয়ে গেছে এবং দাঙ্গার আঁচ রয়েছে, তারপরে গান্ধীজির মৃত্যু হয়েছে, তখন তো আরো কমিউনাল ফ্লেয়ার। তখন সেখানে নেহেরু বলছেন যদি কেউ দুটো সম্প্রদায় একে অন্যকে মারবে বলে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো এবং সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো আগে আমাকে মারো তারপর অন্যকে মারতে পারবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত বলছেন তাদের একবারে ইস্পাত কঠিন ভাবে, দৃঢ়ভাবে তাদের বিরুদ্ধে মোকাবিলা করা হবে, মানে স্টেট চুপ করে বসে থাকবে না, যতদূর করা হতে হয় সেটা হবে, এটা বলছেন যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আচ্ছা তার কি দরকার ছিল বলো না, তার কি দরকার ছিল? তিনি যদি বলতেন আহা হিন্দুরা যেমন আছে থাকুক না, তাহলে তো বিশাল মর্মর মূর্তি স্থাপিত হতো, তার পুজো করা হতো ধূপধুনো দিয়ে, মেজরিটিরা তাই করতো, আর কি করতো? এটাই তো করতো। তিনি তা করেননি। কেন করেননি? কারণ তার এটাই মনে হয়েছিল যে তিনি ভারতের মধ্যে যে ভারত তৈরি হচ্ছে, ভারতের যে প্রকৃত ইতিহাস, এই যে বিভিন্ন জাতি বর্ণ ভাষার সম্মিলনে যে ভারত তৈরি হয়েছে, সেটাকে রক্ষা করার দায়িত্ব তার। তার মধ্যে সবারই ঐতিহ্য, আকবরের ঐতিহ্য আছে, তার সঙ্গে অশোকের ঐতিহ্য আছে, সবার ঐতিহ্য আছে, সেইটা তিনি বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। এরা কি করেছে, এরা কি চাইছিল? দক্ষিণপন্থী দলেরা, তখন এই বিজেপি ছিল না, কিন্তু তখন ওই হিন্দু মহাসভা ছিল, এরা ছিল, ওরা তখন ওরা দেখলো যে একে সামলাবো কি করে। তারপর তুমি লক্ষ্য করো না, প্রথম ইলেকশন হলো, রাউটেড হয়ে গেল,
এই দলেরা নেই, প্রায় নেই, হাওয়া হয়ে গেল প্রায়। একটা লোকের কাছেই তো, একটা লোকের ক্যারিশমা, একটা লোকের প্রিভিলেজ। কিসের ক্যারিশমা, কিসের প্রিভিলেজ? কারণ সেই লোকটা ভারতবর্ষটাকে চিনত, সেই লোকটা ডিসকভারি অফ ইন্ডিয়া লিখতে পারে। ডিসকভারি অফ ইন্ডিয়া আরেকটা মোদী, নরেন্দ্র মোদী, মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, না বলাই ভালো, না বলাই শ্রেয়। এবারে কিন্তু এরা এই যে অতি দক্ষিণপন্থী যে ইয়েটা, যেটা সারা পৃথিবীতে চলছে, কিন্তু তুমি ডোনাল্ড ট্রাম্পকে দেখো, তুমি ইয়েকে দেখো, তুমি ইসরায়েলকে দেখো, এটা চলছে, ইট ইজ ইন থিং নাওএডেজ। এবং এর সঙ্গে ওই জন্য বললাই যে নিও লিবারালিজম, এগুলো সব কানেক্টেড, সব কানেক্টেড। নিউ লিবারালিজম মানে হচ্ছে আমি ধনীদের আরো ধনী করে দিচ্ছি, তাদের ট্যাক্স করব না, তাদের ট্যাক্স বাড়াবো না, আমি লোককে খেতে করতে দিচ্ছি, খুব ইয়ে আছে। এই যে পভার্টি, অনেকেই আজকাল এইটা বলছে নেহরুভিয়ান যে লেগেসি বন্ধ করে দিতে হবে, চলছে না। ঠিক এই কারণে আবার ফিরে আসছে এখানে, এই কারণেই যা যা কাজ হয়েছে ইতিহাসের, যত ভালো ভালো কাজ যা যা হয়েছে, সব কিছুকে এরা মুছে ফেলতে চায়, অবলিটারেট করে দিতে চায়, একদম হিসেব করে অবলিটারেট করতে চাইছে। যার জন্য প্রিয়াঙ্কা যখন নির্বাচিত হয়ে সংসদে ঢুকলো, তখন আরেকটা বিপাকে পড়ল বিজেপি, যে কারণ প্রিয়াঙ্কা এক মহিলা এবং তার সঙ্গে অনেকে ইন্দিরা গান্ধীর মিল খুঁজে পাচ্ছে, ইন্দিরা গান্ধীকে দেখতে পাচ্ছে, অনেকে মনে করছে তার কথায়, বার্তায়, আচরণে কোনো না কোনো ভাবে তাকে মিল পাচ্ছে, এবং তার যে কথার মধ্যে বলিষ্ঠতা আছে, আবার একই সঙ্গে আমি যেটা বলছিলাম একটা সৌজন্যবোধ আছে। এখানে হচ্ছে একটা প্রচন্ড রকমের ক্ল্যাশ অফ ইগো চলে আসছে। এইটা খুব মুশকিল হয়ে যাচ্ছে মোদির পক্ষে এবং বিজেপির পক্ষেও। কাজেই এখন যেন তেন প্রকারেরও এটা করবার চেষ্টা করছে তারা। কিন্তু আমি বলছি, এই যে ঘটনাটা তারা ঘটালো, তুমি কি এটা লক্ষ্য করেছো যে এর পরে ভারতীয় জনতা পার্টি বলতে সাহস পাবে যে বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের মন কাঁদছে? নাকি যদি সেটা বলতে কোনোদিন পারেও, সেটা কতটা ফাঁপা শোনাবে, কিরকম শোনাবে, তাও তো ভাবতে হবে তাদের। আমি সংখ্যালঘুদের কথা বলছি, আমি হিন্দুদের কথা বলছি না, বাংলাদেশি হিন্দু। আজকে প্রিয়াঙ্কা সংসদের বাইরে ঠিক এই কথাটাই, আপনি যে কথাটা বললেন যে সংখ্যালঘুদের কথা তিনি বলেছেন। पहला ये कि आज बांग्लादेश में अत्याचार हो रहा है अल्पसंख्यकों के साथ। जो लड़ाई हमने लड़ी थी उस समय, वो किस चीज की लड़ाई थी? असूलों की लड़ाई थी। लोकतंत्र का असूल, जिसके ऊपर अत्याचार हो रहा है उसके साथ, उसके खिलाफ लड़ने का असूल, मतलब अत्याचार के खिलाफ लड़ने का असूल, ये असूल थे। और यही असूल है जिसने भारत को महान बनाया है, और यही असूल है जिसके लिए हमारी आजादी की लड़ाई लड़ी गई। उसी के लिए हम लड़ रहे थे। उस समय देश अकेला था, किसी ने समर्थन नहीं किया। इंदिरा जी पूरे विश्व में घूमी कि कुछ करिए, रोकिए इस अत्याचार को, कोई खड़ा नहीं हुआ, हमारा देश खड़ा हुआ। তো সেই ভিডিওটাও এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা বলবে কি করে তারা? এইটা এক নম্বর। দু নম্বর, শেখ হাসিনা আমাদের দেশে আছেন, এখনো আছেন, ঠিক আছে, কিন্তু বাংলাদেশকে কোনো জবাব দিতে পেরেছে কি? বাংলাদেশ সমানে বলে যাচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুন, ছেড়ে দিন, একটা জবাবও ভারত সরকার দিতে পারছে? জয়শঙ্কর বলছেন, জয়শঙ্কর ওপেনলি বলছেন নেহেরু নীতি অনেক ভুলভাল ছিল, ভুলটুল ছিল, সেগুলো আমরা শুধরে নিচ্ছি। উনি ওনারা এসে 10 বছর সব শুধরে নিচ্ছেন। শুধরে তো নিচ্ছেন, বুঝলাম, তো এই সাহসটা দেখাচ্ছেন না কেন? বাংলাদেশ তো এইটুকু ছোট্ট একটা দেশ, তো বাংলাদেশ সরকারকে কেন বলছেন না মুখের উপরে শেখ হাসিনাকে আমরা প্রত্যর্পণ করবো না, আমরা ছাড়বো না, আর তোমরা এই যদি বেশি করো আমরা তোমাদের কাছে জবাবদিহি চাইবো? এই কথাটাই শুনতে পাচ্ছি না, অদ্ভুত ভাবে। ঠিক চায়নার সময় ঘটনা হয়েছিল। কোথায় এই সাহসটা চলে যায়, আমার এইটা খুব আশ্চর্য লাগছে। এইটা আমার কাছে আরেকটা খুব আশ্চর্য লাগছে যে এই সাহসটা কেন তারা দেখাতে পারছে না।
এরপরে তাদের কাছে কি আশা করবে ভারতের মানুষ? গৌতম দা, আমরা আবার একটুখানি ওই পুরনো আবার প্রিয়াঙ্কার যে বক্তৃতার কথা যেটা আপনি বললেন, যে তখন যে প্রিয়াঙ্কার যে কথাটা খুব সবাই এখানে ভীষণভাবে মানে ইনফ্যাক্ট জনপ্রিয় হয়েছে, যে রাজা বেশ বদলাতে ভালোবাসেন, আমাদের এখনকার রাজা বেশ বদলান, কিন্তু তিনি জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনতে সাহস পান না। এই কথাটা এত লোকের মধ্যে এখন শোনা যাচ্ছে। এবং আরেকটা কথা, তার সঙ্গে আরেকটি কথাও খুব জনপ্রিয় হয়েছে, যে এই দেশ কখনো কোনো কাপুরুষকে শাসক হিসেবে রাখেনি বেশি দিন। এই দুটি কথা, মানে কায়ার কথাটা উনি বলেছেন, কাপুরুষ আমরা বাংলা করছি, কায়ারকে বেশি দিন শাসক, এই দুটি কথা ভীষণভাবে ইয়ে হয়েছে। আমি বিভিন্ন লোকের সঙ্গে কথা বললাম, তারা এই দুটি কথাকে খুব ये देश कायरों के हाथों में ज्यादा देर तक कभी नहीं रहा है। ये देश उठेगा, ये देश लड़ेगा, सत्य मांगेगा, सत्यमेव जयते। এই দুটি কথা যদি একটু বিশ্লেষণ করেন, যে তিনি কতটা আক্রমণ করতে পারলেন খুব নরম ভাষায়, আপনি যেভাবে বললেন স্বাধীনতা রেখে, একটু যদি এই দুটো কথা যদি একটু বিশ্লেষণ করেন। এই যে কাপুরুষতার কথাটা বললেন, প্রিয়াঙ্কা বলেছেন, এটা লক্ষ্য করে দেখো, এটা আমি এর আগেও বলেছিলাম, এটা একটা গল্প বলেছিলাম একদিন, যে নেহরু পরীকে কি বলেছিলেন, বিকে নেহরু স্ত্রীকে চিঠি লিখেছিলেন। আপনি যদি একটু সংক্ষেপে আবার উল্লেখ করে দেন, কারণ ওই অনুষ্ঠান যদি যারা দেখেননি তাদের জন্য অন্তত। জওয়াহরলাল নেহরু স্বাধীনতার আগে তখন তারা জেলে ছিলেন, অনেকে, মতিলালও ছিলেন জেলে ছিলেন, এবং তখন বিকে নেহরু যখন বিয়ে করেছেন ফরিকে, তিনি তো বিদেশিনী, তিনি শুনেছেন আমার ইনলসরা, আমার শ্বশুরবাড়ির লোকেরা জেলে আছে, তখন তিনি ভাবলেন সর্বনাশ করেছে, কাদের সঙ্গে বিয়ে হলো, এই ডাকাত টাকাত হবে নাকি, চোর ডাকাত। যখন তিনি দেখতে গেলেন, তখন ওই গড়াদের ওপারে যখন এসে দাঁড়িয়েছেন এক এক করে সবাই, তাদের দেখে বিশ্বাস করতে পারছেন না, এইরকম চেহারা, এইরকম মানুষ, এইরকম কথা বলেন, এদের এরকম ভাবে জেলখানায় ঘুরে রেখেছে, এইরকম ভাবে কুঠুরিতে। তো তার সবারই অলক্ষ্যে তিনি চোখ মুছেছিলেন, কারণ তিনি কেঁদে ফেলেছিলেন। তো পরের দিন যখন বিকে নেহরু যান দেখা করতে নেহরুকে, নেহরু একটা ছোট্ট চিরকুটে একটা কথা লিখে বলেন, এটা তোমার স্ত্রীকে দিও। তো বিকে নেহরু সেটা দেখেননি, স্ত্রীকে এসে দিয়ে বললেন, এটা জওয়াহরলাল তোমাকে দিয়েছে। উনি খুলে লিখেছিলেন, তাতে লেখা ছিল, নেহরুজ ডোন্ট ক্রাই, নেহরুরা কান্নাকাটি করেন। এটা মনে রাখা দরকার, যে নেহরুটা কান্নাকাটি করে না, এটা বলেছিলেন। এটা নেহরু মানেটা কি? নেহরু, হোয়াট ডাজ নেহরু সিম্বলাইজ, তুমি ভেবে দেখো। আমি জওয়াহরলাল নেহরুর কথাটা এই জন্য বলছি, যে জওয়াহরলাল নেহরু কিন্তু ক্রিটিক কম ছিলেন না, গান্ধীজির প্রচুর জিনিস সমালোচনা করেছেন, প্রচুর জিনিস, এমনকি নিজেকেও সমালোচনা করেছেন, এই যে নিজেকে দেখার চেষ্টা, নিজেকে একটা উন্মুক্ত ভাবে দেখার চেষ্টা, এবং তারপরে হি ইভলভড, নিজে ইভলভ করেছেন। প্রথম দিকে তিনি অনেক কিছু বিশ্বাস করেছেন, তারপরে অনেক দর্শকদের একটু অবগতির জন্য জানাই, যে নেহরু নিজের সমালোচনা করে নিজেই ছদ্মনামে তিনি আর্টিকেল লিখতেন কাগজে, লিখেছেন। এতে এই যে একটা সাহস, এই যে নিজেকে দেখবার সাহস, নিজেকে দেখার সাহস, এটা খুব মারাত্মক। এমনও আছে এই ঘটনা, অত ঘটনা অতীতে ইতিহাস আমি বলতে চাই না, আমি বলতে চাইছি সাহস। ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম, সেখানে এরা কোথায় ছিল? এই যে যারা আজকে বড় বড় কথা বলছে না, তারা কোথায় ছিল? আরএসএস কোথায় ছিল? আমরা তো জানি। আবার সেই মাফিনামার কথা কি চলে আসছে এখানে? মাফিনামার কথাটা আমি তাও অতটা আনতে চাইছি না, কারণ মাফিনামা হলো একজন ব্যক্তির কথা নাও, যদি আমি সাধারণ ভাবে বলো না, সমস্ত কিছু ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামে কোথায় তাদের অবদান ছিল? কোথাও ছিল না, তারা কোথাও তাদের দেখিনি আমরা। এই যে যারা হিন্দুত্বপন্থী বলি বা আরএসএস বলি, আমি তাদের, হিন্দুরা তো ছিল, হিন্দুরা থাকবে না, হিন্দুরা তো বিশাল ভাবে ছিল, মুসলিমরাও ছিল। আমি বলতে চাইছি যারা এই হিন্দুত্ববাদী আজকের কথা বলছে, তারা কোথায় ছিল? তারা কোথাও ছিল না। যখন ভারতীয় সংবিধান তৈরি হচ্ছে, যারা আম্বেদকরকে এখন খুব মাথায় তুলে নাচানাচি করার চেষ্টা করছে, তারা কোথায় ছিল? তারা তো পরিষ্কার বলল, আরএসএস বলল, এই সংবিধান ভারতীয়ত্বের বিরুদ্ধে, ভারতীয়ত্বের পরিপন্থী, ভারতের কথা বলে না এই সংবিধান। অতএব তারা এই সংবিধান তো মানার কথা নয়। আজকে সংবিধান দিবস করছে, যারা কিসের জন্য করছে?
এই সমস্ত থেকে একটা জিনিস এই জন্যই বলেছে প্রিয়াঙ্কা গান্ধী যে কাপুরুষ মিন করছেন যে এরা যত বড় বড় কথা বলছে না তত বড় বড় কাজ করতে পারে না। এরা বড় বড় কথা বলছে ক্ষমতায় আছে বলে, ক্ষমতার থেকে যদি চলে যায় তখন এরা সবাই গর্তে ঢুকে যাবে, একদম পরিষ্কার অর্থে এইটাই উনি জানেন। এবং প্রিয়াঙ্কা কিন্তু সেইটাকেই তীব্রভাবে কটাক্ষ করছেন। কিন্তু আবার ওই যে বললাম প্রিয়াঙ্কার ভঙ্গি, আমি আগেও বলেছিলাম প্রিয়াঙ্কার আচরণ, প্রিয়াঙ্কার ভঙ্গি এতই মার্জিত, এমনই তার মধ্যে একটা সভ্যতার প্রকাশ আছে আমরা দেখতে পাচ্ছি। সেটা দিয়ে শুধু এটা বলা উচিত হবে না যে তিনি ইন্দিরা গান্ধীর অনুসারী বা নেহরুর অনুসারী। আমরা তাকে ইন্ডিপেন্ডেন্টলি দেখতে পাচ্ছি, ইন্ডিপেন্ডেন্টলি মানে কেন দেখতে পাচ্ছি, কারণ এই কথাটা কিন্তু রাহুল বলেছে আগে, ডরনা নেই ডরো মত বলেছে এই কথাটা, ভয় পাবেন না। আর প্রিয়াঙ্কা বলছেন ভারত কাপুরুষতাকে কোনোদিন সহ্য করে। রাহুলের কথা থেকে আমার মনে হয়েছে যেটা রাহুল সবাইকে বলছেন ডরমাত, তার নিজের লোকদের এবং ভারতবাসীকে বলছেন, এখানে প্রিয়াঙ্কা ঠিক আক্রমণটা উল্টে দিয়ে বললেন যে উল্টে দিয়ে বললেন যে ওরা কাপুরুষ, অর্থাৎ কাপুরুষকে থেকে আমাদের ভয় পেতে হবে কেন, শাসকরা কাপুরুষ। হ্যাঁ, সেটা এই কথাই বলছে। দেখো কেন বলবে না, এটা প্রথম একটাই যদি যুক্তি আমি দেখাই তাহলে একটা যুক্তি হচ্ছে সংসদে যাবতীয় বিতর্ক কখনো ফেস করতে না চেয়ে তারা ক্রমাগত সংসদের অচল করে দেবার অবস্থাটাকে তৈরি করতো না, সৃষ্টি করতো না। বিরোধী পক্ষে যখনই কোনো বিতর্কিত বিষয় নিয়ে বলতে উঠেছে যেটা সত্য, ওরা বলতে দেয়নি, বলতেই দেব না। এটা কিসের লক্ষণ? সেটা খুব প্রকট দেখা যাচ্ছে রাজ্যসভায়। রাজ্যসভায় প্রকট ভাবে, লোকসভাতেও হয়েছে, ভয়ঙ্কর নগ্ন ভাবে যেটা দেখতে পাচ্ছি আমরা। কারণ ওই যে আবার লোকসভায় কম দেখছি, কারণ লোকসভায় এবারে ওদের ক্ষমতাটা খানিকটা কমেছে, এটা আমরা দেখেছি এই জন্য। কিন্তু লোকসভায় গতবারে দেখেছি আমরা ক্রমাগত বার করে দেওয়া হয়েছে অনেককে, এই একই কারণ। একইভাবে রাজ্যসভায় এখনো ওদের ক্ষমতা বেশি আছে খানিকটা, তাই দেখছি কালকের দিনে যদি ক্ষমতা কমে যায় তখন দেখবে এটা সুর বদলে যাবে। এইটাই হচ্ছে কাপুরুষতার লক্ষণ। আমি এইটার সঙ্গেই ডিফারেন্সটা বললাম যে নেহরুভিয়ান লেগেসির সঙ্গে। এটা নেহরুর কথা বলছি না, আমি তো ভারতের কথা বলছি। যে কাপুরুষতার কথাটা এই প্রিয়াঙ্কা বলছেন আজকে। প্রথম তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবার আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা সম্পর্কে আপনি অনেকটা বললেন, অনেক কিছু মূল্যায়ন করলেন। প্রিয়াঙ্কার ভারতীয় রাজনীতিতে তার ভবিষ্যৎ আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, আগামী দিনগুলো কিভাবে প্রেডিক্ট করছেন? যে তার বয়স কম, তিনি শুরু করলেন, তিনি তার ইনিংস জাস্ট শুরু করলেন, শুরুতেই তিনি এতটা জনপ্রিয়তা পেলেন, তার ভিউজ সব থেকে বেশি হলো ইয়েতে, এবং আমরা তাকে নিয়ে আলোচনা করছি সমস্ত জায়গায়, যদিও মূলধারার মিডিয়া করে না এগুলো, এবং করে না বলেই হয়তো আমাদের করতে হচ্ছে বেশি করে। তো আপনি এই আগামী দিন, প্রিয়াঙ্কার এই আগামী দিনটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো আগামী দিন আমি এই মুহূর্তে কিছু বলবার মতো বলতে চাইছি না, এই জন্য কারণ একটা যে কোনো রাজনীতিক কিন্তু ইভলভ করতে হয়, হ্যাঁ, ইমার্জ করতে হয় নিজের থেকে। কতটা তিনি ইভলভ করেন, কোথায় যান, কোথায় পৌঁছন, সেটা আমরা এখনো দেখিনি। তবে আমরা যেটা দেখেছি, একটা জিনিস দেখেছি যে সাধারণ মানুষের সঙ্গে মেশার একটা প্রবল আগ্রহ আছে তার। তিনি বারান্দা ঝাঁট দিতেও কোন রকমের কসুর করেন না, হ্যাঁ, ঝাড় দিয়ে সেখানে বসে পড়তে পারেন। তিনি যে কোনো দেখেছি যে কোনো বিপদ সংকুল জায়গায় হয়তো অন্যরা যেতে ভয় পাবে সেখানে তিনি চলে যাচ্ছেন সোজা, সেখানে তার উপরে যে অনেক কিছু হতে পারে। তার পরিবারের আমরা যে কারা কারা চলে গিয়েছে কিভাবে আমরা জানি, কিভাবে তাদের প্রাণ দিতে হয়েছে জানি। তার মনের মধ্যে এই ভয়টাই কাজ করা, ভাই বোনের দুজনের মধ্যেই, কিন্তু প্রিয়াঙ্কার মধ্যেও এটা আছে। কিন্তু যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে তিনি কতটা এই ফ্লোর ম্যানেজমেন্ট করতে পারেন, এটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে যেহেতু একটা পার্টির দল নয়, ফ্লোর ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে ফ্লোর ম্যানেজমেন্ট করতে গিয়ে যদি দেখা যায় সমস্ত দলের মধ্যেই তো আরেকজন করে প্রধানমন্ত্রীর রূপ দেখতে পাই। কখনো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী, কখনো আপের কেজরিওয়াল বলছেন তিনি প্রধানমন্ত্রী, এরকম অনেক প্রধানমন্ত্রী দেখতে পাই, হতে পারে।
কিন্তু আমি আগেও যেটা বলেছিলাম, এখনো সেটা বলছি, প্রিয়াঙ্কা এই কাজটা যেটা একসময় প্রণব মুখার্জি করতে পারতেন, প্রণব মুখোপাধ্যায় যেটা করতেন, প্রিয়াঙ্কা সেই কাজটা কিন্তু আমার ধারণা খুব সুচারুভাবে করতে পারবেন। এবং সেটা যদি করতে পারেন তাহলে প্রিয়াঙ্কার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এইটুকু বলতে পারি। কারণ অনেকের সঙ্গে নিজেও থাকতে হবে এখন, অন্তত কংগ্রেস যতদিন না নিজের পায়ে খুব দৃঢ়ভাবে দাঁড়াতে পারছে ততদিন। ছোট্ট প্রশ্ন, তার ছোট্ট উত্তর আশা করব। রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা, কাকে আপনি বেশি নম্বর দেবেন এই সেশনে, অন্তত লোকসভায়? আবার বলছি, এই সেশনে এটাও আমরা জানি না, এটা একটা কৌশল হতে পারে, এটা রাহুল গান্ধীর কৌশল হতে পারে। রাহুল হয়তো প্রিয়াঙ্কাকে খানিকটা ছাড় দিয়েছেন। দেখো, রাহুল আর প্রিয়াঙ্কার মধ্যে আমি বলে দিচ্ছি কোন রকমের দ্বন্দ্ব নেই, থাকবেও না, একদম। আমি ইউ মে রেস্ট এশিওরড, কিচ্ছু থাকবে না। যদি থাকে কৌশল থাকবে, কিন্তু অন্য কিছু থাকবে না। কেন থাকবে না? কারণ প্রিয়াঙ্কা আজ পর্যন্ত রাহুলকে কোনোভাবে টপকে যাওয়ার কথা, ডিঙিয়ে যাওয়ার কথা কোনোদিন বলেনি, ভাবেন। বরাবর, এমনকি যখন অনেক আগেও যখন তার সাক্ষাৎকার দেখেছি, অকপটে এটা বলেছেন যে রাহুলের মধ্যে লিডার মেটেরিয়াল, মেটেরিয়াল অনেক বেশি, ইন্দিরা গান্ধীর ছায়া অনেক বেশি, এই কথা প্রমাণও তো বলে গিয়েছেন। কাজে এটাকে তো মাথায় রাখা দরকার। আর আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, কংগ্রেসের মধ্যে ম্যানিউভারিং নেই এটা তো নয়। কংগ্রেস একটা তো জাতীয় দল ছিল এবং এখনো জাতীয় দল আছে, কাজে তাদের মধ্যে ম্যানিউভারিং থাকবে না এটা তো আশা করা যায় না। এবং যারা দলটাকে চালাবেন অনেকেই তাদের মধ্যে, কাজেই রাহুল বা তার পরামর্শদাতা যারা, তারাও যে এখন প্রিয়াঙ্কাকে একটু এগিয়ে দিয়ে দেখতে চাইছেন না যে কিরকম ভাবে তাকে মানুষ রিয়াক্ট করে তার কথায়, এটাও হতে পারে। হ্যাঁ, তবে এখন আপাতত দেখে মনে হচ্ছে প্রিয়াঙ্কার যদি একটা ইম্প্যাক্ট হয় মহিলাদের মধ্যে, তাহলে কংগ্রেসের একটা বিরাট লাভ হবে, এটা ঠিক। মহিলাদের মধ্যে, সাধারণ মহিলাদের মধ্যে এই জিনিসটা কিন্তু দেখতে চাই যে আজকালকার দিনে, আগামী দিন মহিলাদের, নারীদের খুব একটা ক্ষমতায়নের দিক তো আসছে, সেই দিকটা ভেবে দেখতে গেলে প্রিয়াঙ্কার একটা ভবিষ্যৎ খুব ভালো। ধন্যবাদ গৌতম দা, একটা খুব সুন্দর আজকে একটা আলোচনা আমাদের উপহার দিলেন আপনি। আমার মনে হয় দর্শকদের অত্যন্ত ভালো লাগবে, এবং আপনাদের এই ভালো লাগা বা আপনাদের যেরকম মনে হয়েছে আপনারা অবশ্যই আমাদের, যেমন আপনারা করে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা এগুলো লিখবেন। এবং সেই সঙ্গে আপনাদের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে গৌতম দার চ্যানেল, গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এবং আমার চ্যানেল, আপনারা যদি সেই সঙ্গে সেটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমরা এই ধরনের কাজ করার জন্য আরো বেশি উৎসাহ পাবো, আরো ভালো আপনাদের জন্য অনুষ্ঠান আমরা ভবিষ্যতেও নিয়ে আসার চেষ্টা করব। গৌতম দা, আপনাকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।